হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। দেখো সকালবেলা উঠে আজ প্রচণ্ড কুয়াশা পড়ছে, তো এখন বাজে প্রায় 8টার কাছাকাছি। এই যে উঠে পড়লাম, উঠেই আগে আজকে বাসনপত্র মাজা দেওয়া করবো, কারণ একটু পরে মিষ্টি আসবে বাড়িতে, কাজ আছে প্রচুর। এক গামলা বাসন জমা হয়ে আছে। চলো আগে বাসনটা ভেজে দিয়ে নিয়ে আসি, তারপরে জুড়ির আবার পরীক্ষা আছে। এই দেখো কত বাসন। তো সকালবেলাটা তোমরা দেখতেই পেলে কি সুন্দর ফুরফুরে শরীর আর মন নিয়ে কাজকর্মে লেগে পড়লাম, কিন্তু সারাটা দিন যেতে না যেতেই সন্ধ্যা হতেই এতটা অসুস্থ হব ভাবতে পারিনি। হয়তোবা দুটো দিন একটু বেশি সকালবেলা ঘুম থেকে ওঠা হচ্ছে, আর উঠে এই যে জল ঠল নাড়া হচ্ছে, তো এই জন্যই শরীরটা এতটা অসুস্থ হয়ে গিয়েছে। তবে হ্যাঁ, বর বলছিল যে এটা নাকি একটা ভাইরাসের, করোনা ভাইরাসের মতোই বেরিয়েছে, যে সর্দি কাশির জ্বর প্রায় সবারই হচ্ছে। আর বরের কাছ থেকে শোনা কথাটা একদম সেম আমার কমেন্টেও এসেছে। এক দিদিভাই বলেছে এইরকম একটা ভাইরাস বেরিয়েছে। যাই হোক, আজকেও কিন্তু আমার শরীরটা একদম ভালো নেই, তো এই জন্য ভয়েস দিচ্ছি, গলার আওয়াজটা শুনতে একটু অন্যরকম লাগছে। তো এদিকে এঁটো বাসনগুলো সব এমনিতে আগে ধুয়ে নিলাম জল দিয়ে, এঁটোগুলো ফেলে দিয়ে তারপরে এই যে মেজে নিচ্ছি। তোমরা অনেকে অপেক্ষা করে আছো যে ঘরের কাজ আমাদের কবে শুরু হবে। প্রায় দিনে কমেন্ট আসে যে বোন বা দিদি ভাই ঘরের কাজটা কবে শুরু করবে আবার। তো ফাইনালি আজকে থেকে ঘরের কাজ আবার শুরু হলো। জানি না আবারও কতদিন পর্যন্ত চলবে, আমরা চালাতে পারবো কতদিন পর্যন্ত, তবে আজকে শুরু হবে। এদিকে জুয়ের পাপা এসে বলছে তোমাকে ফোন করছি, ফোনটা তুমি দেখছোই না, কারণ মোবাইলটা হয়তো সাইলেন্ট ছিল বা আমি বুঝতে পারিনি, আওয়াজ আসেনি। তো ও বলছে যে ওইদিকে কাঠ চলে এসেছে। মোটামুটি দুটো দিন ধরে এই শ্যাটারিংয়ের জন্য কাঠগুলো খুঁজতেছিল, কিন্তু পাচ্ছিলই না। তো আজকে এই যে নিয়ে আসলো কোথা থেকে বা। এইগুলো কিন্তু ভাড়া নেওয়া হয়েছে, আর এই কাঠগুলো ছাড়া এখন আমাদের কাজ চলবেই না। তো এখন যেটা কাজ হচ্ছে সেটা হচ্ছে এই শ্যাটারিংগুলো সেট করে তারপরে ওই পিলারগুলোতে কিছু দূর পর্যন্ত ঢালাই দেওয়া হবে। আর এইবার যে যতদূর পর্যন্ত ঢালাই দিবে ঠিক ততদূর পর্যন্ত কিন্তু আমাদের ঘরের ভিতটা উঁচু থাকবে, তোমরা দেখতেই পারবে। ঠিক যখন থেকে আমাদের ঘর দেওয়ার প্ল্যান ভিডিওতে বলি, ঠিক তখন থেকেই কিন্তু আমাদের এখানে কমেন্ট আসে যে বোন তোমাদের ঘরের ভিতটা একটু উঁচু করে করো, তাহলে অনেক সুবিধা হবে। তো আমি কিন্তু তখন থেকেই ভেবে নিয়েছিলাম যে হ্যাঁ, ঘরের ভিতটা একটু উঁচু করলে কী হয়, দেখতেও সুন্দর হয় আর সুবিধাও হয়, পোকামাকড় ওঠার ভয় থাকবে না। তারপরে যদি কখনো বন্যাও লেগে যায় তারপরেও জলটা বেশি দূর পর্যন্ত উঠবে না। যদিও বা বন্যা হলেও আমাদের বাড়ির একদম সামনের জেঠিমাদের বাড়ি হচ্ছে হালকা জল উঠে ওদের বারান্দার মধ্যে, কিন্তু আমাদের বাড়িতে এদিকে জল আসে না। প্রতিবার বন্যার সময় হয়তো জেঠিমাদের বাড়িতেও জল উঠতো না, কিন্তু কি বলতো, ওই যে পুকুরটা আছে না একদম সামনে, তো পুকুরের জলটা ভর্তি হয়ে ওদের বারান্দা পর্যন্ত চলে আসে। তো যাই হোক, এদিকে আবার আমি চলে আসলাম বাসনপত্র মাজতে। কাঠগুলো কিছুটা হাতে হাতে নিয়ে এসে রেখে দিলাম। দেখো যেহেতু এগুলো ভাড়া কাঠ, তো বড়গুলো তো আমি ওঠাতে পারবো না, বড়গুলো বড়ই উবিয়ে উবিয়ে নিয়ে আসলো। কিন্তু যেই ছোট ছোট টুকরাগুলো আছে আমি ভাবলাম যে এখানে রাখলে বেশিক্ষণ যদি বাচ্চারা খেলতে খেলতে হাতে হাতে নিয়ে কোথাও ফেলে দেয়, তখন আবার আর এক জ্বালা। মানুষের জিনিস একটু যত্ন করে রাখা উচিত, তাই না? যতই ভাড়া হোক না কেন, কারণ ওগুলো তো ওদের ফিরিয়েও দিতে হবে। আমার এত ঠান্ডা ধরেছে, সোয়েটার দিয়ে আর ঠান্ডা কাটছে না, তাই কিন্তু এই জ্যাকেট পরেছি। আর মিষ্টি আসলে কি বলতো, যেহেতু আমাকে আমার কাজগুলো টাইম মতো মেকআপ দিতেই হবে, তারপরে আবার রান্না বান্না করে টাইম মতো খাওয়াইতেই হবে, তো এই জন্য সকালবেলা থেকেই কোনো টাইম নষ্ট না করে আমি কিন্তু কাজগুলো করে নিচ্ছি। মেয়ে এখনও উঠেনি ঘুম থেকে, ও উঠলে ওকে ব্রাশ করিয়ে দেবো, তারপরে ওর জন্য ডালিয়া বানিয়ে ওকে খাওয়াই দেবো। আর পরীক্ষাটা যেহেতু একটানা আছে, আজকেও পরীক্ষা আছে। তো যাই হোক, এদিকে বাসন মাজা ধোয়া আমার কমপ্লিট। এখানে 2 বালতি জল ঢেলে দিলাম, তাহলে পরিষ্কার থাকবে কলবারটা। শীতের দিনে বেশি জামা কাপড় ধোয়াধুয়ি করলেই ঠান্ডা লেগে যায়। তো এই জামা কাপড়গুলো কালকে ধুয়ে দিয়েছিলাম, প্রায় সবগুলোই হালকা ভিজা আছে, তো সব আজকে বাড়িতেই মেলে দিচ্ছি। আর এই পাতাবাহারের গাছগুলো দেখো, ঝুড়িতে যখন নতুন লাগিয়েছিলাম তখন কিন্তু খুব সুন্দর লাগছিল দেখতে, তো এখন একদম শুকিয়ে নষ্ট হয়ে যাচ্ছে। যত্ন নেওয়া হয় না, তো জলও দেওয়া হয় না ঠিক মতো। ঘরদোরগুলো একটু গোছানো হলে, ঠিকঠাক হলে তারপরে এগুলো আবার নতুন করে সুন্দর করে লাগিয়ে দেব। জুয়ের শরীর অসুস্থ থাকার কারণে প্রায় দিনে ওর কিন্তু স্কুল মিস গেছে। তো এই জন্য সঙ্গীত ক্লাস যেদিন করে ছিল, ও সঙ্গীত ক্লাসে থাকতেই পারিনি, তাই বলতেও পারে না যে সঙ্গীতে কি শিখিয়েছে। আমিও অতটা ধ্যান দেইনি। তো এই যে কালকেই জানতে পারলাম যে সঙ্গীত ক্লাসে আজকে ওদের পরীক্ষা আছে, আর মেঘের কোলে রোদ হেসেছে এই ছড়াটাই সঙ্গীতে সুন্দর করে সুর দিয়ে শিখিয়েছে।
তো সেটাই ওকে মোবাইলে গান চালু করে দিয়ে আমি প্র্যাকটিস করতে বললাম যে তুই মুখে মুখে বল, মোবাইলে শুনে শুনে ওরকম করে ও একা একা বলছিল। এদিকে আবার জুয়ের বাবা গিয়েছিল বাজারে, বাজার থেকে দেখো সিমেন্ট কিনে পাঠিয়ে দিয়েছে, আর একসাথে অনেকগুলো সিমেন্ট পাঠিয়ে দিয়েছে। এখন নাকি আবার সিমেন্টের দাম বেড়ে গিয়েছে, এই তো মাঝে মধ্যে কমে আবার মাঝে মধ্যে বাড়ে। এই জন্যই বলি যখন দামটা কমে তখন একবারে অনেকগুলো নিয়ে এসে রাখলে কি হয়। আমাদের যেহেতু ইউটিউবের টাকাটার উপরেই সব কিছু চলছে, মাসে মাসে পেমেন্ট পেয়ে মাসে মাসে একটু করে কাজ এগোচ্ছে, তো সেই জন্য ও বলে কি যে কোনো একটা কাজে সব টাকা খরচ না করে, যে কোনো একটা জিনিসের প্রতি খরচ না করে সব অল্প অল্প করে করি, তাহলে এদিকে কাজটাকেও একটু করে এগিয়ে নিয়ে যেতে পারবো। যাক, তারপরে আমি লেগে পড়লাম এই যে বিছানা গোছাতে। এই বিছানা গোছাতে এখন আমার অনেক সময় লেগে যায় শীতকালের দিনগুলো বিশেষ করে, কারণ মশারির চারিদিকে কভার করে দিয়ে রাখি আমরা। পুরানো বিছানার চাদর থেকে শুরু করে আমার পুরানো নাইটি, তারপরে গায়ে ওড়ার যে চাদর, সেইগুলো সব কিছু যেটাই পারি সেটা দিয়ে ডাবল ডাবল করে কভার করে দিয়ে রাখি। আর গায়ে ওড়ার জন্য তো 3-3টা ব্ল্যাঙ্কেট আছেই। সকালবেলা উঠেই এত কিছু কাজ করতে গিয়ে একটু গরম লাগছে, তাই জ্যাকেটটা খুলে রাখলাম। তোষকটা যে এত শক্ত হয়েছে, কবে থেকে ভাবছি যে বের করে দেব, কিন্তু আর সেটাই হয় না। এই তোষকের জন্য একদম ঘাড় থেকে শুরু করে হাত পা মাথা সব ব্যথা হয়ে গিয়েছে। গ্রামে আমাদের এদিকে শীতকালের সময় সবার প্রায় যেখানে সেখানে দেখবে ওই যে তোষক বানায়, লেপ বানায়। তো ভাবছি যে ওই যখন আসে লোকগুলো তোষক বানানোর জন্য, একটু ডেকে আমাদের তোষকটা খুলে আবার নতুন করে বানিয়ে নিতে হবে। আসলে এইগুলো তো একদম খাঁটি শিমুল তুলা নয়, তাই বসে যায়। যতই রোদে শুকাও ওই একটা দিন ঠিক থাকে, তারপর আবার বসে যায়। আর নতুন যখন বানানো হয় তখন দেখবে কি সুন্দর নরম আর কি উঁচু থাকে, আবার কয়েকদিন থাকতে থাকতে আবার সেই নিচু হয়ে যায়, তুলাটা একদমই বসে যায়। তো আজ বিছানার চাদরটা একটু চেঞ্জ করে নিলাম, ওই সবুজ রঙের চাদরটা ধুয়ে দেবো, একটু নোংরা হয়েছে। আর মাঝে মধ্যে এরকম করে চেঞ্জ করে বিছিয়ে দিলে ভালো লাগে। এখন ওয়াইফাই নেওয়া হয়েছে, তো এখন আর টিভি চালানো হয় না। আর টিভি চালানোর আসলে সময়টাই তো পাওয়া যায় না, সারাটা দিনে তো কাজকর্মে ব্যস্ত থাকি। ছোট দিনের বেলা, এখন বেলাটাও তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আমি এদিকে এই যে স্নান করে আসলাম, এখন বাজে 9:30। তো জুয়ের জন্য ওইদিকে ডালিয়াটা আমি বসিয়ে দিয়ে স্নান করতে গিয়েছিলাম। ডালিয়ে আর ডিম সেদ্ধ, ডালিয়ে দিয়েছি গাজর, তারপর ধনেপাতা। আগের চালের বস্তা আর কিছু চাল আছে, তো আজকেটা চলতো না, তো এই জন্য আজকে বললাম ওকে আরেকটা চালের বস্তা নিয়ে আসতে। আজকে কি বার? আজ হচ্ছে বৃহস্পতিবার। এখন আমি একটু পূজার ব্যবস্থা করব, তো ফুল তোলা হয়নি এখনো। এই যে স্নান করে এসে সবে ক্রিম ট্রিম লাগিয়ে নিলাম। চলো ফুলটা তুলে এনে পূজাটা দিয়ে নিই, তারপরে হবে জুইকে খাওয়ানো, স্কুলের জন্য দিয়ে পাঠিয়ে তারপরে রান্নাবান্না। এই জন্য ছোটো কাপ করে দিলাম। আর দেখো কত বড় আমুল দুধের প্যাকেট নিয়ে এসেছে, 2 বেলাকার হয়ে যাবে। এই যে সকালবেলা একবার চা করে দেবো আর সন্ধ্যাবেলার দিকে রেখে দেবো। এই আমুল দুধগুলো খেতে ভালো লাগে, চা খাওয়ার জন্য এই দুধগুলো একদম বেস্ট। আমাদের এদিকে অনেকেই যারা গরুর দুধ, বাড়িতে গরুর দুধ থাকে না বা বাজারের কেনা দুধ খেতে চায় না, কারণ বাজারের কেনা দুধগুলোতে না জল দেওয়া থাকে প্রচুর পরিমাণে, দুধ থাকে সামান্য একটু, জলটাই বেশি, ফেটেও যায় আর খেতেও স্বাদ নেই। তো এই জন্য অনেকে এই প্যাকেটের দুধগুলোও কিনে খায়। যাই হোক, একটু চা করে নিলাম। প্রথম থেকেই তোমরা দেখেছো যে 4 জন করে কাজ করে প্রায় দিনই, কিন্তু এখন এই যে আপাতত 2 জনকে ডাকা হয়েছে, আর বাবা তো আছেই। এবার আমাদের 1-2 জমি হচ্ছে লিজ নিয়ে ভুট্টা করার কথা আছে। দেখা যাক, শাশুড়িমা বলেছে যে আমাদেরই জমি ওইগুলো, তো আমাদের জমিগুলো যেহেতু অন্যজনের কাছে বন্ধক রাখা আছে, তো ওই জমিগুলোই আমরা কিছু টাকা দিয়ে, যেমন 1000-2000 টাকা দিয়ে লিজ নিয়ে ওগুলোতে ভুট্টা করব। তো আমি পূজা দেওয়ার জন্য সব কিছু রেডি করছিলাম। বর বলছে যে আগে চাটা বানিয়ে দাও, পূজা দিতে তো একটু সময় লাগবে, তারপরে তুমি পূজাটা ধীরে ধীরে দাও। এদিকে লাউ শাকটা আছে যাতে নষ্ট হয়ে না যায়, আজকে বানাবো লাউ শাকটা। বৃহস্পতিবার নাকি ঘট মেজে ধুয়ে ভালো করে আবার নতুন করে জল বসাতে হয় ঘটে। তো এই যে আমিও বাসনগুলো মেজে ঠেজে আবার ঘটে জল বসিয়ে সুন্দর করে বাতাসা দিয়ে পূজা দিয়ে নিলাম। তো এদিকে শাটারিংগুলোতে দেখো, কাঠগুলোতে প্রথমে হচ্ছে প্লাস্টিকগুলো একটু পেরেক মেরে লাগানো হচ্ছে, যাতে সিমেন্টের যে ঢালাইটা দিবে সেই ঢালাইটা সোজা কাঠের মধ্যে না লাগে, প্লাস্টিকটা পরে খুলে ফেলা যাবে। আর এদিকে আমি আমার নতুন হাঁড়িটাতে একটু মাটি দিয়ে লেপা দিচ্ছি, তাহলে কালি হবে না নিচটায়। আর খুব সুন্দর রোদ আছে, এখানে একটু রাখলেই রোদে শুকিয়ে যাবে। পূজা দেওয়ার পর এখন কাজগুলো দেখে না আমার ভয়ই লাগছে, নাকে মুখে মানে কি বলবো, দম পাচ্ছি না।
এত পরিমাণে কাজ পড়ে আছে। এখনও সবজি কাটাকাটি হয়নি, এদিকেও মাছ নিয়ে আসলো, মুসুর ডাল নিয়ে আসলো, আর মুসুর ডালটা ধুয়ে ধুয়ে কড়াইয়ে বসিয়ে দিলাম। এদিকে উনুনের মধ্যে ভাতটা বসিয়ে দিলাম, চালটা ধুয়ে দিলাম। তো ভাতটা বসিয়ে ওইদিকে টাইম নষ্ট না করে আমি ভাবলাম শাকটা ওইদিকে হাত কেটে নেই। তো দেখো কিছু কচি কচি পাতা লাউ শাকের নিয়ে বাটা করেছিলাম সেদিন ধনে পাতা দিয়ে, আর বাকিগুলো আছে। তো এই শাকগুলো আমি বেগুন আছে আর ওই দেশি ধনে পাতা এগুলো দিয়ে একটু ঘন্ট বানাবো। এদিকে এক যা এসেছে, তো গল্প করতে করতে ঝুড়িটাই পড়ে গেল। সবজির আসলে ছোটো মোটো জায়গা, তো এদিকে ওইদিকে ঘোরাঘুরি করতে একটু অসুবিধা হয়। তো যাই হোক, দিদি বলছে যে এত রোদ পড়ছে রান্নাঘরে, ওই টিনের চালটার উপরে একটা বিছানা চাদর টাদর দিলেই না হয়, তাহলে রোদটা লাগবে না। তো আমি বললাম যে না থাক, ওখানে যদি বিছানা চাদর দেই তাহলে এদিকে আবার গরম লাগবে আমার খুব। তবে হ্যাঁ, ওরকম করে আমার একসাথে রান্না করা উচিত হয়নি। ওখানেই গ্যাস, ওখানে মাটির উনুন, কিন্তু কি করব বলো, উপায় নেই। কারণ গেটের ওইদিকে যাওয়া আসা হচ্ছে বারবার, এই যে পাথর নিয়ে আসে, বালু নিয়ে যায়, সিমেন্ট নিয়ে আসে, আর এদিকে তো ঘরের কাজ হচ্ছে। আর এখানে এই যে আমার ডালটা সেদ্ধ হয়ে গিয়েছে, ডালের মধ্যে লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। এখন ডালটা একটু ঘেটে সম্বার দেব। কি অবস্থা দেখো, একদিকে রান্না হচ্ছে উনুনে, একদিকে হচ্ছে গ্যাসে। সরো, কেমন হলো পরীক্ষা বলতে পাইছো? হ্যাঁ, সঙ্গীতটা বলছো, সুর ধরে বলছো, কেমন করে দেখি বলো তো। আমার এই যে নতুন হাঁড়ির মধ্যে প্রথম রান্না করছি। যেই দিন থেকে হাঁড়িটা নিয়েছি কি যে আনন্দ লাগছে বলে বোঝাতে পারবো না। সংসারের যে কোনো একটা ছোটোখাটো জিনিস কিনলেও আমি এতটা খুশি হই, তার উপরে আবার এত বড় হাঁড়ি কিনেছি। বড় হাঁড়িতে, নতুন হাঁড়িটার মধ্যে ভাবলাম এই হাঁড়িতেও যদি কখন ডাল হবে, আবার ভাত বসিয়ে দেবো, ওরকম করে দেরিও হবে আর গ্যাসটাও বেশি খরচ হয়। এর জন্য হাঁড়িটা এই যে মাটি দিয়ে ল্যাপা দিয়ে তারপরে এখানে ভাত বসিয়ে দিয়েছি। ভাতটা প্রায় হয়ে এসেছে। কত বড় তারা ডেস্কি এটা কি হয় কিনা, কতগুলো মানুষের রান্না হবে। আগে 2 কেজি দিছিলাম না, 1 গ্লাস কম আছে। ভাত সেদ্ধ হয়ে গেছে আমার। এদিকে ডালটাও দেখো, ডালও হয়েছে। তো এই যে ডালটা হাঁড়ির মধ্যে সম্বার দিয়ে নিলাম। একটা গামলায় ডালটা নামিয়ে রেখে কড়াইয়ের মধ্যে ফোড়ন দেওয়ার থেকে আমার কাছে মনে হয় যে এই হাঁড়িটার মধ্যেই একটু তেল পেঁয়াজ দিয়ে সম্বার দিয়ে নিই, তাহলেই বেশি ভালো হয়। তাই হাঁড়ির মধ্যেই ডালটা সম্বার দিয়ে নিলাম। ফাইনালি ঘরের কাজ আজকে আবার শুরুতেই কি হবে বলো তো, শাটারিং দিয়ে পিলার ঢালাই করা হবে। যতদিন পর্যন্ত ঘরের এই পিলারগুলো ঢালাই হচ্ছে না একটু করে হলেও, ততদিন পর্যন্ত কিন্তু মনে হয় এখনও পর্যন্ত কিছুই কাজ হয়নি ঘরের। আর যদি ঢালাইগুলো একটু হলেও হয় তাহলে কিন্তু মনে হবে যে না, কিছুটা দূর হলেও আমরা এগিয়ে আসতে পেরেছি। ভাতটা কোনো রকম বানিয়ে নিলাম, ডালটাও বানিয়ে নিলাম, কিন্তু এই মাছটা ভাজা করার সময় আমার শরীরটা এত খারাপ লাগছে, ম্যাচ ম্যাচ করছে শরীরটা, মনে হচ্ছে যেন শুয়ে রেস্ট করি, দাঁড়িয়ে থাকতে পারছি না। ওকে বলছি তুমি একটু হেল্প করো না, তাই ও মাছটা ধুয়ে এনে দিল। তো আমি এই যে লবণ হলুদ মেখে মাছটা ভাজা বসিয়ে দিলাম। কড়াইটা যেহেতু মোটামুটি অনেকটা বড়, তাই অনেকগুলো পিস একবারে ভাজতে বসিয়ে দিলাম। কথা একদম দাঁড়ায় থাকতে পারছি না আমি। তো ওইদিকে মাছ ভাজাটা করে নিল, দেখি কতগুলো মাছ ভাজা করছে। এই যে মাছ ভাজা করে নিয়েছে, আর এটা দিয়ে গেল আমার এক যা। এখানে আছে কি ফুলকপির বড়া, তারপরে লাউ দিয়ে হচ্ছে বড়ি, লাউ দিয়ে বড়ি না, বড়ি দিয়ে লাউ, সরি। আর এখানে শীতলের ছাকা। এই পিলারটার অল্প একটু জাস্ট আজকে ঢালাই হবে মনে হয়। জুয়ের পাপা শুধু বারবার একটা কথাই বলে, এই পিলারটা যদি পুরোপুরি ঢালাই হয়ে যায় তাহলে মনে করো মাথা থেকে একটা চিন্তা অনেকটা কমে গেল। কারণ তারপরে শুধু ইটের গাঁথুনিটা বাকি, এই ওয়ালগুলো তোলার জন্য ঘরের। আর মেন হচ্ছে পিলারটাতেই সব থেকে বেশি খরচ, তাই না? তো আর জিরা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা বলে সরি, শুকনো লঙ্কা বেটে নেওয়ার পর একটু কালো জিরা ফোড়ন দিয়ে এই যে বাটা মশলাটা দিয়ে দিলাম। এখন হালকা একটু ভেজে লবণ হলুদ দেবো, তারপর আরও ভালো করে ভেজে নেব। লাউ শাক, আলু, বেগুন কেটে রেখে দিয়েছি। ওকে বললাম যে ধনে পাতাটা শুধু একটু বেশি করে কেটে দাও, কারণ অনেকগুলো ধনে পাতা আছে। আর এইগুলো ধনে পাতা একদম দেশি, কিন্তু দেখো সেই সুন্দর সেন্ট, হ্যাঁ না?
কাল রাতে চাটনি করেছিলাম, সেই ভালো লাগে। ভালো লাগে না বলো? সকালবেলা থেকে শুরু করে সারাটা দিন টেনে নিয়ে যাই, এই যত কাজকর্ম থাকে তবুও কিচ্ছু মনে হয় না, শুধু রান্নার শেষের দিকটা আর আমার ভালো লাগে না। তো এই যে ওকে বললাম যে তুমি ঘন্টটা বানাও, কারণ টাইম অনেকটা হয়ে গিয়েছে, আমি এদিকে ভাতটা বেড়ে নিই। জায়গাটা হয়ে গিয়েছে ছোট ছোট জায়গার মধ্যে এদিকে ওদিকে ঘোরাঘুরি করতে অসুবিধা। তারপরে আবার থালা বাটির এখন আর চিন্তা নেই, এখন হচ্ছে গামলার চিন্তা, মানে সবজিগুলো রাখবো কোথায় এইটাই হচ্ছে চিন্তা। এবার ভাবছি যে কয়েকটা গামলা কিনে নিতে হবে সবজি রাখার জন্য। আজকের ভাতটা কিন্তু ঝিরঝিরে হয়েছে, বুঝছো? তো সবাইকে বললাম হাত মুখ ধুয়ে আসতে, আর আমি এদিকে এক এক করে সাজিয়ে নিচ্ছি টেবিলের মধ্যে। না হলে সবাই যখন বসে পড়ে তখন আমার সাজিয়ে দিতে একটু অসুবিধা হয়, সবাই বসে থাকে আর আমি একা হাতে এই যে একবার যাই একবার আসি, তো তখন ভালো লাগে না। এই জন্য আগে আমি সাজিয়ে নিই তারপরে বলি, না হলে খুব তাড়াহুড়ো লেগে যায়। এদিকে মাহি আর জুই বারান্দায় মাদুর বিছিয়ে বসে ভাত খাচ্ছে। তো আজকের দুপুরবেলায় খাওয়া দাওয়া হচ্ছে ডাল, পাঁপড় ভাজা, আর হচ্ছে ওই বেগুন আলু ধনেপাতা দিয়ে একটা ঘন্ট, আর এখানে মাছটা আমি ঝোল করিনি, একদম মাখা মাখা করেছি একটু বেশি করে তেল মশলা দিয়ে। এই মুহূর্তটা যে এত ঠান্ডা লাগতেছিল, মনে হচ্ছিল আগে যেন সোয়েটারটা পরে, কিন্তু ভাবি যে না, আগে কাজকর্মগুলো কমপ্লিট করে হাত মুখ ধুয়ে একদম ফ্রেশ হয়ে এসে সোয়েটার মোজা পরবো, আর বাসন মাজা ধোয়া বাকি আছে। তো যাই হোক, শরীরটা আজকে ভালো ছিল বলেই এই জন্য রান্নাবান্নাগুলো করলাম, না হলে তো আগেই যদি বুঝতে পারতাম যে শরীরটা খারাপ হতে চলেছে তাহলে মিস্ত্রিদের বলে দিতাম যে আজকে আমরা খাওয়াবো না, বাড়ি থেকে খাবার নিয়ে আসতে। মিস্ত্রি বলতে এই যে হলুদ জামা পরা দাদাটা দেখতে পাচ্ছ, তো ওই দাদাটা কিন্তু আমার হচ্ছে বান্ধবীর বর। এখানেই বাজারের এখানেই বাড়ি, তো আমি কিন্তু মাঝে মধ্যে যাইও ওদের বাড়ি। এর আগে গিয়েছিলাম, তোমাদেরকে বলেছিলাম যে আমার বান্ধবী, ওই বান্ধবীটার সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল, মানে সবসময় একসাথে বসতাম, একসাথে ঘুরতাম, একই থালায় খেতাম, স্কুলে একই ক্লাসে পড়তাম, মানে খুব ভালো সম্পর্ক ছিল। এখনও সম্পর্ক আছে, কিন্তু এখন দুজনেরই বিয়ে হয়েছে, তো দুজনেই দু জায়গায় সংসার নিয়ে ব্যস্ত দুজনেরই। ওর সংসার ওর বাচ্চা কাচ্চা নিয়ে ব্যস্ত, আমি আমার সংসার আমার বাচ্চা কাচ্চা নিয়ে ব্যস্ত। তাই মাঝে মধ্যে দেখা হয়, কথা হয়, গল্পও হয়, কিন্তু সেরকম একটা মানে যাওয়া আসা নেই। ওই তো মাঝে মধ্যে আর কি, হঠাৎ মঠাৎ। কারণ স্কুল লাইফ আর পরেরকার লাইফটার মধ্যে অনেক আকাশ পাতাল পার্থক্য। পরে মানুষ এতটাই ব্যস্ত হয়ে যায়, আমরা সবাই এতটাই ব্যস্ত হয়ে পড়ি নিজেদের সংসার নিয়ে, পরে আর আগের লাইফটার সাথে কোনো কিছুই মিল থাকে না, তাই না? এই জন্য আজকে ভিডিওটা দিতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল, প্রায় সন্ধ্যায় বলতে পারো, কারণ এডিটটা আমি করিনি সারাটা দিনে। এই যে কাজকর্মগুলো করতে ব্যস্ত ছিলাম, বাসনপত্রগুলো আবার মাজা ধোয়া করে নিয়ে আসলাম পুরো এক গামলা। জুয়ের পাপা বলছে তাড়াতাড়ি করে এডিটটা করে আগে ভিডিওটা দাও, কিন্তু আমি বলছি যে না, এখন যদি আমি বাসনটা না মাজি পরে এডিট করতে করতে সন্ধ্যা লেগে যাবে আপলোড দিতে। তখন যখন আমি বাসন মাজতে বসবো তখন তো আমারই ঠান্ডাটা বেশি লাগবে, এমনিতেই ঠান্ডা লাগছে, শরীর খারাপ লাগছে, সর্দি কাশি হচ্ছে, নাক দিয়ে আর কান দিয়ে না গরম ছুটতেছে এরকম মনে হচ্ছে। তো এই জন্য ভাবলাম আজ যেহেতু দেরি হয়েছে, তো হোক দেরি, এদিকে এই কাজগুলো আগে কমপ্লিট করি। তো মাজা ধোয়া করে রেখে এদিকে ঝাড়ু ঠাড়ু দিয়ে এখন আমি যাব এডিট করতে, আলাদা জায়গায় গিয়ে এডিট করব বসে, ভয়েসটা দেবো শুধু। এমনিতে কাটাকাটি করাই আছে ভিডিওটা, কারণ এখানে কাজ হচ্ছে, এই যে পাথরের শব্দ। তো চলো এখন ভয়েস দিতে ফাঁকা জায়গায় যাব, তো সেখান থেকে এসে তারপরে আবার কতটুকু কি কাজ হইলো তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে শাটারিংগুলো সেট করা কিন্তু হয়ে গিয়েছে, এখন ঢালাই দিচ্ছে ওগুলোর মধ্যে। গুড আফটারনুন বন্ধুরা, শরীর প্রচণ্ড খারাপ, নাক দিয়ে কথা বলতে হচ্ছে, মুখ দিয়ে একদমই কথা বের হচ্ছেই না, এত সর্দি লেগে গিয়েছে। জানি না কেন আজ সকালবেলা থেকে এরকম লাগছে, খুব সর্দি লেগেছে, মাথা ধরছে, মাথা ব্যথা করছে। বাড়িতে প্রচুর কাজ, মিস্ত্রি ওদিকে কাজ করছে, ভিডিও শ্যুট করার ছিল কিন্তু সেগুলো আর করতে পারছি না, কারণ ভিডিওটা আমার এখনও এডিট করা হয়নি। তাই চলে আসলাম, প্রথমে এসেছিলাম ওই দিক থেকে ধীরে ধীরে এদিক দিয়ে এদিকে আসলাম, আর এখানে এসে এখন বসে রোদের তাপও নিচ্ছি, আবার ভয়েসও দিচ্ছি, তাহলে শরীরটা একটু ঠিক লাগবে। দেখো এদিকে হালকা রোদ, আবার চাদর পরেছি, আবার সোয়েটার, আবার এদিকে মোজা পরে এসেছি। কি যে একটা আরাম লাগছে, কিন্তু মনে হচ্ছে না শুয়ে রেস্ট করি বাড়িতে গিয়ে। আর ভাগ্যিস বাসন টাসনগুলো মাজা দেওয়া করে আসলাম, নাহলে এগুলো গিয়ে মাজলে পরে সন্ধ্যা লেগে যায়, তখন আরও বেশি ঠান্ডা লাগে। তো চলো দেখতেই থাকো। শীতকালের রোদটা বেশ ভালো লাগে, তবে স্যাঁতস্যাঁতে দিনটা ভালো লাগে না, যেই দিন কোনো রোদের দেখা পাওয়া যায় না, সারাটা দিন কুয়াশা থাকে, সেই দিনটা একদমই ভালো কাটে না।
হ্যাঁ বসো। দেখা যাবি না। আজ যতটুকু হচ্ছে সবটাই তোমাদের ভালোবাসায়। সবাই কিন্তু অবশ্যই এভাবেই পাশে থেকো আমাদের, তাহলে খুব তাড়াতাড়ি ঘরটা একদম কমপ্লিট হয়ে যাবে তোমাদেরই চোখের সামনে। একটু করে কাজ এগিয়ে যাচ্ছে। আর জুইরও আমার থেকে যাচ্ছে তার মানে। যে হরলিক্স খেতে পছন্দ করে, এই জন্য ওর পাপা হরলিক্স নিয়ে এসেছে। আগে একটা নিয়ে এসেছিল বড় বয়ামগুলো, কিন্তু সেগুলো খাচ্ছিলই না, তখন একটু ছোট ছিল মোটামুটি। কিন্তু এখন ও যেহেতু পছন্দ করে ওই ছোটো 5 টাকা দামি প্যাকেটগুলো নিয়ে এসে দেয় মাঝে মধ্যে বাবা, তো এই জন্য কালকে জুয়ের বাবা হচ্ছে একটা এই যে মোটামুটি মিডিয়াম সাইজে নিয়ে এসেছে। আর এটা কিন্তু একদম গরুর দুধ নয়, এটা হচ্ছে এই যে প্যাকেটের আমুল দুধ, জাল দিয়ে নিলাম। আর হালকা একটু গরম জলও দিয়েছি এখানে, বেশি দুধ দিলে মানে গাঢ় হয়ে যাবে যদি আরও কাশি বেশি হয়, এই জন্য একটু গরম জল সাথে মিক্স করে দিলাম। আমি ভাবলাম যে জুইয়ের পাপার শরীর খারাপ, আমার খারাপ হয়ে গেল শরীর, তারপরে আবার জুইয়ের কি করে শরীর খারাপ হয়? জুই তো একদমই সুস্থ ছিল, এই সন্ধ্যা থেকে ওরও শরীরটা খারাপ লাগছে। জানি না কি করে, যেই ভয়টা পাচ্ছিলাম সেটাই হলো। ভয় পাচ্ছিলাম এটাই যে যদি দুজনেই অসুস্থ হয়ে পড়ি তাহলে কি করে চলবে, জুইকে কে দেখবে। তো বললাম না, এখন একবার নাক ঠাক বন্ধ হয়ে যাচ্ছে, সবারই। তো আমি একটু এই যে আগুন জ্বালিয়ে নিলাম, ভাবলাম একটু হাতও শেখি। আর জুই ভাত খেতে যাচ্ছে, ভাতটা তো এই সেই রান্না করলাম অনেকগুলো একসাথে, দেখো রাতের সময় রান্না করেছি। আর ডেস্কি কিন্তু মারাত্মক। হ্যাঁ, আর আজকের ভাতটা এত সুন্দর। এখন সবে সন্ধ্যাটা পেরিয়ে এই যে মনে হয় 7টা কি 7:30টার মতো বাজে। আজকে আর বেশি দেরি করব না, সাথে সাথে ভাতটা গরম করে খেয়ে ঘুমিয়ে পড়বো। জানি না সারা রাতে ঠিক মতো ঘুমাতে পারবো না কি, তিনজনেরই এত খারাপ লাগছে। চলো, রাতটা খুব বাজেভাবে কেটেছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই একটু সাবধানে থেকো। আমাদের তো অবস্থা খুবই খারাপ। টাটা, গুড নাইট, দেখা হচ্ছে। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট